এমনি একটা দল ক্ষমতায় আসলোই ধর্মের ওপর ভিত্তি করে, ভেদাভেদটা তৈরি করে দিয়েই চলে আসলো। তার ওপরে এসে প্রথমে একটা সরকার, একটা নতুন পাল্টালো, 4 মাস হয়েছে, 5 মাস হয়েছে বয়স। তৃণমূল সরকারও ক্ষমতায় এসেছিল বামেদের ফেলে। আমাদের কিন্তু প্রথম 1.5 বছর সত্যি এইভাবে রগড়ানোর দরকার হয়নি মাইক বেঁধে। এরা আসতে পারেনি, এমন অকাজ শুরু করেছে, এদের তো কাজ করার সুযোগ দেবো সেই সুযোগটুকু দিচ্ছে না। এমন অকাজ শুরু করেছে। একটু ফিরে যান, কি কি প্রতিশ্রুতি দিয়েছিল। প্রথমেই আসবো আমি অন্নপূর্ণা ভাণ্ডারের কথায়। আমরা সবাই চেয়েছিলাম, এটা আমাদেরও দাবি ছিল, হয়তো নামটা ছিল না, যে ডবল করা হোক বা ন্যূনতম 6,000 টাকা করা হোক প্রতিটা মহিলাদের। অনেকে পেয়েছেন অন্নপূর্ণা ভাণ্ডার, কিন্তু তাদের প্রতিশ্রুতিতে কি ছিল? প্রতিশ্রুতিতে ছিল সকল মহিলারা পাবেন, যারা যারা বেনিফিশিয়ার আছে লক্ষ্মীর ভাণ্ডারে। অন্নপূর্ণা ভাণ্ডার কি পাচ্ছে তারা? সবাই কি পেয়েছে? সবার ঢুকেছে? ঢোকেনি। কারণ আমরাও বিভিন্ন জায়গায় কর্মরত যেখানে যাচ্ছি, হাজার হাজার মানুষ এসে বলছে আমার তো ঢুকলো না দিদি, ভোটের আগে তো এই কথা বলেনি। অনেক হিন্দুরাই বলছে যে আমাদের তো বলেছিল অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকবে, আমরা তো ভোট দিয়েছিলাম, পেলাম না। ভোটের পরে ফস করে না। ভোটের আগে বলেছিল কি পেট্রোলের দাম কমবে, ক্ষমতায় আসলে 1 সপ্তাহ হতে পারলো না। এখানে অনেক আমার দাদা ভাইরা আছেন, ছোট ভাইরা আছেন, বাইক চালান। প্রথম বিজেপি সরকার আসার 1 সপ্তাহের মধ্যে আমরা কি দেখলাম? 3 বার পেট্রোলের দাম বেড়ে গেল। আগে কখনো দেখেছেন? তাহলে প্রতিশ্রুতি যা দিয়েছিল এসে ঠিক তার উল্টোগুলো করছে। ইথানল ঢুকিয়ে দিল ছোট ছোট ছেলে মেয়েগুলোর বাইকে, মানে আখের রসের মতো পিঁপড়ে ধরে যাচ্ছে তেলের ট্যাঙ্কে ভরলে, পুরো মানে বাইকগুলোও শেষ করে দিচ্ছে। সব বেচে দিয়ে তো এদের আর কিছু বাকি নেই। যেগুলো করার কথা ছিল প্রতিশ্রুতি দিয়ে না করে আর কি কি হচ্ছে। আচ্ছা আপনারা বলুন, ভোটের আগে যে এসআইআর নিয়ে এত কাণ্ড হলো, এসআইআর এর ভবিষ্যৎ কি হলো? এসআইআর এ যারা নাম বাদ গেল, 52 সাল থেকে দেখা যাচ্ছে ওয়ারেশনে 50 বিঘা জমি ছিল, ওয়ারেশন হতে 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 এখন 0.5 জমি রয়েছে, তারপরে 5 শতকও জমি নেই, তাদেরও হচ্ছে নাম কাটা গেল। তাহলে তাদের ভবিষ্যৎ কি হলো? কিছু বলেছে বিজেপি সরকার? 4 মাস তো এসে গেল, একটা বাজেট হলো, এতবার অধিবেশন হলো, সেগুলো নিয়ে একবারও ভাববেন না? আমরা সবাই মিলে একটা সরকারের পতন ঘটালাম, সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার আনলাম, কিছু একটা ঘটবে বলে, কিছু ভালো কিছু হবে। আর একদিকে কিছু মানুষ কি করলো, এই যে আপনাদের এখানকার বিধানসভাতেও আপনারা অনেকেই যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে এদিক ওদিক থেকে দোকান থেকেও শুনতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় পথ চলতি মানুষ অনেকেই তৃণমূলকে ভোট দিয়েছিলেন। সবাই যে তৃণমূলকে ভালোবেসে ভোট দিয়েছিলেন তা তো নয়। তৃণমূলকে ভোট দিয়েছিলেন কারণ তারা বিজেপির এই উগ্র জাতীয়তাবাদী, উগ্র ধর্মান্ধকরণটা দেখেছিলেন, দেখে তার হাত থেকে বাঁচার জন্য তৃণমূলকে ভোট দিয়েছিলেন। কিন্তু আমরা বামেরা, আমরা ছাত্র যুবরা কিন্তু মাইক ধরে গলা ফাটিয়ে বিজেপি আর তৃণমূলের সেটিং, বিজেমূলের এপিট অনেকবার বলেছি, শোনেননি। ভোটের পরে ক্লিয়ার হয়ে গেছে তো দাদা? যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, এখানে যাকে ভোট দিয়েছিলেন, এখানে তো তৃণমূলের বিধায়ক জিতেছে, ওই বাদুরিয়াতে বাড়ি মাতিন সাহেব, তাই তো? এখানকার আমার বাড়ির ওখানেই বাড়ি, তাকে তো ভোট দিয়ে জেতালেন, কি হলো? কেন এখনো এত কিছুর পরেও এখানে তৃণমূলকে ভোট দিয়ে জেতানো হলো? কারণ বিজেপির উগ্র এদের যে ধর্মান্ধ সেই করণ, তার হাত থেকে বাঁচার জন্য। তাহলে সে কি করলো? সবার আগে লুঙ্গি গুটিয়ে একেবারে সেই কোলে উঠে গেল তো, শুভেন্দুর উঠে গেল তো সবার আগে কোলে। তাহলে লাভটা কি হলো? তাকে দেখতে পাচ্ছেন এখানে যে এতগুলো ইস্যু হচ্ছে, দেখা যাচ্ছে, এমএলএকে দেখা গেছে একবারও? তাহলে ভোটটা দিয়ে লাভ কি হলো? আলটিমেটলি তো সেই বিজেপির সরকারকেই আনলেন। বিজেপি আর তৃণমূল কি আলাদা কিছু হলো? মা মাটি মানুষ করতে করতে ওই মমতা পিসি ভাইপোর মা মাটি মানুষ হয়ে গেছে, কিন্তু বাকি টোটাল দলটা, এ তো বিজেপির বি টিমগুলোই তো আবার কোলে উঠে গেল। তাহলে বলুন, পরের বার এরা যখন ভোট চাইতে আসবে আর মুখ থাকবে, এদের অবশ্য দোকান কাটা লজ্জা নেই, কিন্তু আপনাদের তখন বলার জায়গাটা থাকবে তো, যে 5 বছর ধরে যাকে আপনারা বিজেপির বিরুদ্ধে ভোটটা দিয়ে আনলেন, তাহলে কি লাভ হলো? সে তো বিজেপিরই কোলে উঠে গেল। এতগুলো যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডারের ইস্যু, আচ্ছা বলুন, ভোটের আগে বলেছিল না 200 ইউনিট বিদ্যুতের ছাড় দেবে, হয়েছে? বাজেট গেল, অনেক কিছু হয়ে গেল, তো কিছু হলো না তো। অনেক বড় বড় তো কথা, অনেকগুলো তো শুনছি। আবার আমি এখানে শুরু হওয়ার আগে যখন আজান হচ্ছিল এসে বসেছি, একটি ছোট্ট ভাই আমার সাথে দেখা করতে এসেছিল, প্রতিবন্ধী, 2টি চোখ এসে দেখতে পায় না, দৃষ্টিহীন। তো আমি জিজ্ঞেস করলাম, তোমাদের তো এখন খুব ভালো হয়েছে, ওর দাদুর সাথে এসেছিল, যে প্রতিবন্ধী ভাতা তো 2 গুণ হয়ে গেছে, 2000 টাকা করে পাচ্ছ তো, এখন একটু তো সুবিধা হয়েছে। বলল না, ওটা তো ওই ঘোষণাই করেছিল, একটা টাকাও আজ 3 মাস হয়ে গেছে 1000 টাকার বেশি পাইনি। তাহলে ঘোষণাটাই সারের সার হয়ে গেল, কাজের কাজ কি হচ্ছে?
এসে ফার্স্টে এরা কি করলো, একটা নতুন সরকার এসে, আমাদের তো কাজ করার অনেকটা জায়গা ছিল, 15 বছর তো জায়গাটাকে খোকলা করে দিয়েছিল, তা না করে এরা প্রথমেই বুলডুজার চালানো শুরু করলো। এই যে পাশে দেখছেন সন্ডালিয়া স্টেশন, একটু এগিয়ে গেলে একটু দেখতে পাবেন বারাসাত স্টেশন, আমরা যেদিকে থাকি ওই মসলন্দপুর, হাবড়া, ওইসব দিকে স্টেশন, চাপাপুকুর স্টেশন, ওই দিকগুলোতে কি হলো, আমরা দেখলাম প্রথমেই এসে বুলডুজার চালানো শুরু করলো। ডবল ইঞ্জিন সরকার ভেবে আমরা ভেবেছিলাম বোধহয় বাংলার খুব উন্নতি হবে, একেবারে মহাকাশে উঠে যাবে। কি দেখলাম, একটা ইঞ্জিনের, একটা বুলডুজারের দুটো চাকা, সেই দিয়ে সব হকারদের বুক দিয়ে গুড়িয়ে দিল, হকারগুলোকে উচ্ছেদ করলো, একটা রাতের অন্ধকারে এসে গুড়িয়ে দিল। ওই যে হাবড়ায় আমাদের যে হকার উচ্ছেদের টোটাল পুরো মানে নিঃস্ব করে দিয়েছে, এখানে সন্ডালিয়াতে আমি কতটা করেছে জানি না, আমাদের ওই চত্বরে আর কিছু বাকি রাখেনি, করে সব আদানি আম্বানিদের হাতে বেচে দিচ্ছে। তাহলে এই যারা, আমি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলতে চাই, হকারের কথা এই কারণেই তুললাম। ভোটের আগে হাবড়াতে একটা পথসভা করতে গেছি, তখন হচ্ছে ঈদের সময়, রোজা চলছে, তো হাবড়া স্টেশনে প্রচুর লোকজন থাকে, প্রচুর হকার থাকে, অনেক দোকান ছিল। একটা দোকানে আমি লস্যি খাচ্ছিলাম, পাশে একটা ফলের দোকান, তো এক দাদাভাই ইফতার করবে বলে ওখান থেকে কলা কিনেছে। হ্যাঁ, এবার ট্রেন এসে গেছে, তাড়াতাড়ি খেয়ে খোসাটা এরম ছুটতে গিয়ে প্ল্যাটফর্মেই পড়েছে, চলে গেছে। যে দাদার ফলের দোকান ছিল সম্ভবত হিন্দু, তিনি খুব করে বলছিলেন, দাঁড়াও না, বিজেপি সরকারটা আসুক, সব বুঝবে। তা ভোটের কিছুদিন পরে সরকার পাল্টালো, আমার কোনো রকমে বারাসাতে একটা মিটিংয়ে যেতে গিয়ে আমার মানি ব্যাগ চুরি হয়ে যায় ট্রেনেই। তো হাবড়াতে ওখানে জিআরপিতে আমাকে ওখানে মানে থানায় একটা নোটিশ করতে যেতে হবে, সেখানে গেছি। সেখানে যখন ওই জিআরপিতে আমি অ্যাপ্লিকেশনটা করতে গেছি, দেখলাম সেই দাদাভাইয়ের দোকানটাই আর নেই। যে বলেছিল বিজেপি সরকার আসলে সব গুড়িয়ে দেবে, সেই দাদাভাইয়ের গায়ে হয়তো আবির খেলেছিল, সেই গেঞ্জি থেকে গমলা রংটা ওঠেনি, তার আগে তার দোকান গুড়িয়ে দিয়েছে। এই কথাটা এই কারণেই বললাম যে যারা ভোট দিয়ে বিজেপি সরকারকে এনেছিলেন, বিজেপি সরকার কোনো গরিব মানুষের সরকার নয়, বিজেপি দল হিন্দুরও নয়, বিজেপি মুসলিমেরও নয়, বিজেপি কোনো স্বাধীনতা সংগ্রামেরও নয়, ওগুলো হচ্ছে ওই আরএসএসের দালাল আর আদানি আম্বানিদের কেয়ারটেকার সরকার। কি করলে আদানি আম্বানিদের ভালো হবে সেই কাজ করে যাচ্ছে। আর এখন এসে বড় বড় কথা বলে, আমাদেরকে ধর্মের কথা বলে, দেশদ্রোহী বলে। আর একটুখানি 15 বছর পিছিয়ে যান, তার আগেও তো পুজো হতো, দুর্গা পুজো হতো, মন্দির মসজিদ সব কিছু ছিল, নামাজ হতো। কখনো দেখেছেন যারা 34 বছরের ক্ষমতায় কোনো নেতা মন্ত্রীকে মন্দিরে গিয়ে নিজেকে হিন্দু প্রমাণ করতে হচ্ছে বা মসজিদে গিয়ে নিজেকে মুসলমান প্রমাণ করতে হচ্ছে? তাই মমতা ব্যানার্জি এসে কি করলো আমরা দেখলাম। মমতা ব্যানার্জি এসে প্রথমে ওই রেড রোডে নামাজের মঞ্চটাকে একদম রাজনীতির মঞ্চ বানালো। জানি না ওইভাবে ওখানে পড়া যায় কি না, মাথায় হিজাবটা টেনে গিয়ে বসলো, কিভাবে পড়তে হয় কোনো নামাজের নিয়ম জানে না। তারপরে হাতে মাইকটা নিয়ে স্টেজের এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ করে বলতে থাকে, একটা করে কথা বলে, 5 বার বলে ইনশাল্লাহ সুবহানাল্লাহ, আর মনে মনে গুনতে থাকে আমার বোধহয় 5টা করে সংখ্যালঘু ভোট বাড়লো। তারপরে কি হলো, তার যখন চামচা ছিল শুভেন্দু অধিকারী, যখন সে প্রথমে তৃণমূল দলে ছিল, প্রথমে তো কংগ্রেস করতো, ভালো দাম পেয়ে এলো তৃণমূলে, তারপরে যখন তৃণমূল করতে করতে তখন কি করলো, আমরা জানতাম ও যেত ওই টিপু সুলতান মসজিদে নামাজ পড়তো, পরে ওর বন্ধু শাহাবুদ্দিনের বাড়িতে 3 বাটি খেত, কারোর খাদ্যাভ্যাস নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরেই যখন ভালো দামে আবার বিক্রি হয়ে গেল বিজেপিতে, হঠাৎ করে একদম গেরুয়া বসন পরে নিয়ে হরে রাম হরে কৃষ্ণ গলায় ঝুলিয়ে বড় হিন্দু হয়ে গেল। তা এদের কাছ থেকে আমাদের দেশের পাঠ শিখতে হবে। এর একটা কথা আমি একটু আপনাদের কিছুদিন আগের মনে করিয়ে দিতে চাই, 1-1.5 বছর হয়েছে পেহেলগামের ঘটনা, আপনাদের সবার মনে আছে তো, কাশ্মীর অ্যাটাক। পেহেলগামে 26 জনকে মেরে দিয়েছিল। তো তারপরে কি হলো, আমরা দেখলাম যখন চারিদিকে প্রচুর আন্দোলন হচ্ছে, শুভেন্দু অধিকারী কত বড় ভাঁড় একটা ভাবুন, এখন যদিও আমাদের মুখ্যমন্ত্রী হয়েছে, সে গেল বিধানসভার সামনে গিয়ে বলল আমি ব্যাগে করে এমন একটা জিনিস এসেছি, আমি এবার সবাইকে একদম শিক্ষা দিয়ে দেবো। না কি শিক্ষা দেবো, আমরা ভাবছি বোধহয় ব্যাগে করে জঙ্গি টঙ্গি ধরে এনেছে, এবার ব্যাগের থেকে পতাকা বের করছে, পাকিস্তানের পতাকা বের করছে। এবার ভাবুন, পাকিস্তানের পতাকা আপনারা কোথাও বিক্রি হতে দেখেছেন? পাকিস্তানের পতাকা আমরা কি দেখেছি, বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা বিক্রি হয়, জাতীয় পতাকা বিক্রি হয়, প্যালেস্তাইনের পতাকা বিক্রি হয় শান্তি মিছিলের জন্য। আরও দেখেছি এই যে ফুটবল খেলাগুলো হচ্ছিল, ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, এদের সব পতাকাগুলো বিক্রি হয়। কখনো দেখেছেন ভারতের বাজারে কোনো গ্রাম বাংলায় অলিতে গলিতেও পাকিস্তানের পতাকা বিক্রি হচ্ছে?
তো আমাদের ভারতবর্ষের মধ্যে একমাত্র ব্যক্তি শুভেন্দু অধিকারী, যার ব্যাগের থেকে 26টা পাকিস্তানের পতাকা বেরোলো। কত বড় ভাঁড় একটা লোক ভাবুন, যে আমাদের এখানে 26 জনকে মেরে দিল ওরা ঢুকে, ও 26টা ন্যাকড়া পুড়িয়ে বলছে আমি একটা বিশাল পাকিস্তানকে জব্দ করেছি। এ আবার আজকাল আমাদেরকে দেশদ্রোহী বলে বামেদের। তা ভাবুন, এ প্রথমে ছিল কংগ্রেসে, ভালো দাম পেয়ে তৃণমূলে এলো, কংগ্রেসের পতাকাটা ফেলে দিল। তারপরে তৃণমূল থেকে চলে গেল, ভালো দাম পেয়ে বিজেপিতে তৃণমূলের পতাকাটা ফেলে দিল। এই শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী এখন আমাদের জাতীয় পতাকা ধরেছে। কে বলতে পারে যে ওই পাকিস্তান থেকে ভালো দাম পেলে কালকে আমাদের জাতীয় পতাকাটাও ফেলে দেবে না? কিন্তু আমরা বলছি, আমরা যারা এই লাল পতাকাটা ধরেছি তার থেকেও বেশি আমরা ওই তেরঙ্গা পতাকাটাকে সম্মান করি। আমরা যেমন বিক্রি হয়ে যাই না, তেমনি শেষ দিন পর্যন্ত ওই জাতীয় পতাকাটার মর্যাদাও আমরা বামপন্থীরা করতে পারি, আর আগামী দিনেও করে যাব। তাই কোন দালাল এসে আমাদের দেশদ্রোহী বলল, তাতে বামেদের কিছু যায় আসে না। হঠাৎ করে এসে পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে কেন? নেতাজির ওপর এত রাগ জানেন এদের? কারণ নেতাজি তখনই শ্যামাপ্রসাদের আসল স্বরূপটা বের করে দিয়েছিল। এখন ইতিহাস তো বিকৃত করতেই হবে। ইতিহাস তো বিকৃত করতে হবে, কিছু করার নেই। শ্যামাপ্রসাদকে না হলে তো দেওয়া যাবে না, মর্যাদা দিতে পারা যাবে না। বীর সাভারকার, বীর বলা হয়, এদিকে এতবার মুচলেখা দিয়েছে জুতোর তলা চেটে চেটে, এদেরকে এখন সম্মান করতে হবে, পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হবে। কিছু বলতে গেলেই আবার জেলে ভরে দিচ্ছে গুন্ডা দমন আইনে। শ্যামাপ্রসাদ, যার কোনো ভূমিকা সম্পর্কে আমরা জানি না, ওই ব্রিটিশদের পা চেটে বেড়াতো, তাকে এখন মালা পরিয়ে সব জায়গায় আমাদের বরণ করে নিতে হবে। আর ওই বিজেপির অনন্তনাগরা নেতাজিকে জুতোর তলায় রাখবে, তার কোনো শাস্তি হবে না। তো এই বিজেপিকে দেখলে যদি একটাও কেউ নেতাজির নামে কথা বলে, উচিত শিক্ষাটা দেবেন তো? আজকে ভেবে দেখুন, আমরা এত বছর পরেও, স্বাধীনতার 80 বছর পরেও এসে দাঁড়িয়ে ভাতার ওপর নির্ভর করে থাকতে হচ্ছে। আজকে যদি সঠিক হাতে এই 15 বছর আমাদের রাজ্যটা পিছিয়ে না যেত, আর এই 4 মাসে আরও পিছিয়ে না যেত, এই দিন কি আমাদের দেখতে হতো? তৃণমূল দলটা তো উঠেই গেছে, ওদের নিয়ে বলে তো আর কোনো লাভ নেই। কিন্তু এই বিজেপি সরকার এসেই ফার্স্টে কি করলো, আমাদেরকে বুলডোজার দিয়ে প্রথমে হকার উচ্ছেদ করলো, তারপরে ধর্মের নামে ভাঙতে থাকলো। আর লাস্ট যেটা বলবো, অনেক বক্তা আছেন, ইমতিয়াজ কাকু এসে গেছেন, আমি দীর্ঘায়িত করব না, উনি বিভিন্ন টপিক নিয়ে বলবেন। আমি যে কথাটা লাস্ট বলতে চাই, যে অভয়ার মাকে সামনে রেখে বিজেপি উত্তরণী পার করলো, সেই অভয়ার তো 2 বছর মৃত্যুবার্ষিকী হয়ে গেল। বিচারটা হলো কি? বিচারটা হলো কি? আজকে বারুইপুরে কি হলো? বারুইপুরে যে মেন আই উইটনেস ছিল, তাকেই গিয়ে এনকাউন্টার করে দেওয়া হলো নাটকীয়ভাবে। আর অভয়ার বিচারের দিন মঞ্চে উঠে অভয়া ভুলিনি বলে নাটক করে কেন আজকে বিচার হলো না? 4 মাস তো হয়ে গেল, 1 সপ্তাহের মধ্যে কি জেলে ভরতে পারতো না? ওই যে নান্টু ঘোষকে ভরেছে সব জামিনযোগ্য ধারায়, ভাবুন। যাই হোক,